পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সামনে মাসিক যে হরিবাসর, সেই হরিবাসরে উপস্থিত আমাদের প্রাণের ঠাকুর পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মাতা শান্তি মাতা, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, দেবী সত্যভামা এবং আমরা যারা তাদের অনুসারী আছি, ভক্ত আছি, আমরা যারা তাদের জীবনের আদর্শ করে পথ চলি, সেইভাবে উপস্থিত যারা এখানে আছেন, পিতৃগণ, মাতৃগণ, ভগিনীগণ এবং ভাইরা। কথা আসলে অনেক কথা, যত বলবো তত কথা বাকি রয়ে যাবে, এত কথা যে ঘুরাবে না। কিন্তু তারপরে খুব প্রয়োজনীয় কিছু কথা বলার দরকার, যে আমরা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে ভগবান বলি। এই যে বলি ভগবান, এই যে ভালোবাসায়, ভক্তের ভালোবাসায় তিনি ভগবান হয়ে উঠেছেন, সেটা তিনি অনেকগুলো কারণে ভগবান হয়ে উঠেছেন এবং সেই অনেকগুলো কারণের অনেক কিছু আমাদের গ্রন্থে লেখা আছে, সেগুলো আমরা জানি। কিন্তু এমন কিছু কাজ তিনি করেছিলেন যেগুলো নিয়ে এখন সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে। সেই আলোচনা কি? যেমন ধরেন, আজকে জাতিসংঘ গণশিক্ষার কথা বলছে, কিন্তু এই গণশিক্ষার কথা গুরুচাঁদ ঠাকুর অনেক আগে বলেছিলেন যে গ্রামে গ্রামে পাঠশালা গড়ে তোলা চাই। এটা তো গণশিক্ষার কথা। যেমন আজকে জাতিসংঘ বলছে কাউকে পিছনে ফেলে উন্নয়ন করা যাবে না। একটি রাষ্ট্রের উন্নয়ন মানে সেই রাষ্ট্রের একটা বিরাট অংশ অনুন্নত থেকে যাবে, পিছনে থেকে যাবে, রাষ্ট্রের পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। এরকম নীতিকে জাতিসংঘ এখন উন্নয়ন হিসেবে ধরে না। তারা 2015 সালে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেখানে তাদের মূল বক্তব্য হচ্ছে, মূল স্পিরিট হচ্ছে, নো ওয়ান লেফট বিহাইন্ড। কাউকে পিছনে ফেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না। বাংলাদেশও তার একজন সিগনেটরি, স্বাক্ষরকারী। তাহলে গুরুচাঁদ ঠাকুর যে 150 বছর আগে সবচাইতে পিছিয়ে পড়া মানুষের শিক্ষার জন্যে, তাদের অর্থনীতির বিকাশের জন্য, তাদের উন্নত জীবনের জন্য তিনি যে কাজ করেছিলেন, সেই কাজটি আজকে জাতিসংঘ ধরেছে 2015 সালে। তাহলে কত অগ্রসর মানুষ তিনি, কিন্তু আমরা তাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরতে পারেনি বলে তিনি এখনো পর্যন্ত সারা পৃথিবীর যত দার্শনিক, সারা পৃথিবীর যত মহামানব, তাদের কাতারে আন্তর্জাতিকভাবে এখনো পর্যন্ত তার নাম উচ্চারিত হচ্ছে না। আমরা চাচ্ছি, আমরা এই প্রজন্মের মানুষ, আমরা চাচ্ছি সেই কাজটি করতে। কি করেছিলেন তিনি? দেখেন, আজকে 2026 সাল, এর থেকে 107 বছর আগে 1919 সালে দেখেন ওরাকান্দিতে তিনি বসবাস করতেন। সেখান থেকে নৌকায় করে হরিদাসপুর আসতেন, হরিদাসপুর থেকে স্টিমারে করে খুলনায় যেতেন, খুলনার থেকে ট্রেনে করে কলকাতা যেতেন। কত দুর্গম এরিয়ায় তিনি বসবাস করতেন। কিন্তু সেই সময়ে যে ব্রিটিশরা ভারতবর্ষে একটা সংবিধান করার জন্য আসতেছে, সেই সংবিধানে যে আমাদের বঞ্চিত জনগোষ্ঠীর অধিকারের কথা লেখা উচিত, সেই কথা তিনি তখন চিন্তা করছেন ওরাকান্দি বসে। ভগবান কিভাবে হয়ে উঠছেন তিনি দেখেন। আজ থেকে 107 বছর আগে, তারও আগে অনেক কাজ করেছেন। আমি সংক্ষেপে এই কথাটি বলে আপনাদের বুঝাতে চাচ্ছি যে তিনি কত দূরদর্শী ছিলেন। আজকে আমরা মোবাইল চাপ দিলে পৃথিবীর কোথায় কি হচ্ছে জানতে পারি, কিন্তু তাকে জানতে হলে কি করতে হতো? নৌকায় করে হরিদাসপুর আসতে হতো, সেখানে স্টিমারে করে খুলনায় যেতে হতো, খুলনার থেকে ট্রেনে করে কলকাতায় গিয়ে সব সংবাদ জানতে হতো। কলকাতা তখন রাজধানী। ফলে সেই সময় ব্রিটিশরা ভারত শাসন করে, তারা ভারতের একটা সংবিধান করবে, সেই সংবিধানে আমাদের সমাজের লোকের কথা, অধিকারের কথা লিখতে হবে। এইটা তিনি ভাবছেন ওরাকান্দিতে বসে। শুধু ভাবছেন না, সেইটাকে তিনি ইংরেজিতে একটি দরখাস্ত তৈরি করেছেন।
তখন সেই দরখাস্ত লেখার মতন যোগ্য লোক আমাদের সমাজে ছিলেন অ্যাডভোকেট বিশ্বদেব দাস। তিনি প্রথম আমাদের সমাজের অ্যাডভোকেট। দরখাস্ত লিখছেন, সেটাকে বলা হয়েছিল মেমোরেন্ডাম। সেটা ওরাকান্দির থেকে সেই মেমোরেন্ডাম যাচ্ছে, শুধু যাচ্ছে না, সেই মেমোরেন্ডামের পক্ষে ওই সময় ওইটাকে বলা হতো সাউথ বড় কমিশন। সেই কমিশনের সামনে আমাদের যারা শিক্ষিত ছেলে, যারা লেখাপড়া শিখেছে, তখন মুকুন্দ বিহারী মল্লিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, তাদেরকে নিয়ে মিটিং করে তাদেরকে সেখানে পাঠাচ্ছেন, সেই কমিশনের সাক্ষী দিতে পাঠাচ্ছেন যে কেন, কি কারণে এই অধিকার দিতে হবে নমশূদ্র সহ যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের কেন এই অধিকার দিতে হবে। সেই জন্য তিনি তাদেরকে সেই কমিশনের সামনে যুক্তি উপস্থাপনের জন্য পাঠাচ্ছেন। তাহলে কত দূরদর্শী ছিলেন তিনি। আজকে আমরা 2026 সালে যখন আমরা এখানে শিক্ষিত হয়েছি, একটা বিরাট অংশ আমরা লেখাপড়া শিখেছি, তারা ওই কথা স্মরণ করবে যে তিনি ওই সময় ওই উদ্যোগ নিয়েছিলেন বলে 1935 সালের ভারত শাসন আইনে ওই আইনের মধ্যে একটা তফসিলে, একটা শিডিউলে আমাদের এই অনগ্রসর শ্রেণীর একটা তালিকা করা হয়েছে। সেই তালিকা করে সেখানে বলা ছিল যে এই জনগোষ্ঠীগুলো এই সরকারি চাকরিতে তাদের এই রিজার্ভেশন থাকবে, তারা পার্লামেন্টের নির্বাচনে এই কয়টি আসনে দাঁড়াবে, 30টি আসনে দাঁড়াবে, সেটা লেখা ছিল। তারা সব ক্ষেত্রে অধিকার পাবে। 1935 সালে ভারত শাসন আইনে এটা লেখা ছিল এবং তার ধারাবাহিকতায় আজকে ভারতের সংবিধানে কিন্তু এখনো সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তালিকা আছে, আদিবাসীদের তালিকা আছে এবং সংবিধানের লেখা আছে তাদের কোথায়, একেবারে সরকারি চাকরি থেকে শুরু করে একেবারে সংবিধান পার্লামেন্টে কতটি আসন তারা পাবে সেটা বলা আছে। আমি সংক্ষেপে এটা বলছি। আমাদের ক্ষেত্রে কি হয়েছে? আমাদের ক্ষেত্রে হয়েছে 1947 সালে যখন পাকিস্তান সৃষ্টি হয়, তখন পাকিস্তানের সংবিধান রচনা নিয়ে একটা বিতর্ক হয়। 9 বছর ধরে সেই বিতর্ক চলে। সেই বিতর্কের পরে 1956 সালে পাকিস্তানের সংবিধান তৈরি হয়। কিন্তু গুরুচাঁদ ঠাকুরের মতন কোনো দূরদর্শী লোক না থাকায় সেই সংবিধানে আমাদের এই পাকিস্তানের সংবিধানেও আমাদের এই সম্প্রদায়ের তালিকাটা ছিল, শিডিউল কাস্টের তালিকাটা ছিল, কিন্তু তাদের সমস্ত অধিকার সেখানে লেখা হয় নাই, একটা ফাঁকি দেওয়া হয়েছে। 1954 সাল পর্যন্ত আমাদের এই দেশে, এখন যেটা বাংলাদেশ, সেটা তখন পূর্ব বাংলা ছিল, তার 309টি আসনের মধ্যে 72টি আসন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত ছিল, তার মধ্যে 38টি আসন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত ছিল। কিন্তু যখন পাকিস্তানের সংবিধান হলো, তখন আমাদের মধ্যে এইরকম দূরদর্শী লোক না থাকায় সেই সংবিধানে এই যে সংবিধান সভায় বা পার্লামেন্টে কোনো আসন সংরক্ষণ করা হলো না। এই হচ্ছে আমাদের পতনের মূল জায়গা। আমরা একটা বিরাট রাজনৈতিক শক্তি হিসাবে ছিলাম গুরুচাঁদ ঠাকুরের দূরদর্শিতার জন্য, কিন্তু এক লহমায় আমরা নেমে গেলাম কোথায় দেখেন। 1954 সালে আমরা 72 জন ছিলাম, আর 1970 সালে সেই ঐতিহাসিক নির্বাচন, যে নির্বাচনটাকে সকলেই ঐতিহাসিক বলে, সেই নির্বাচনে সারা বাংলাদেশে মাত্র 11 জন সংখ্যালঘু নির্বাচিত হলো, তার মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল মাত্র 3 জন। ওই সংরক্ষণ থাকলো না এই কারণে। অর্থাৎ সংরক্ষণ না থাকলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নির্বাচিত হতে পারে না। কেন পারে না? এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে একটা বড় দলের থেকে মনোনয়ন আনতে অনেক টাকা দেওয়া লাগে, টাকার অঙ্কটা আর বললাম না। মনোনয়নটা পাওয়ার পরে অনেক টাকা লাগে নির্বাচন করতে, আমাদের কারণ সেই টাকা নাই। আমরা সেই কারণে সংরক্ষণ ছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠী এইভাবে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে না। এবার কেন এই উদ্যোগটি আমরা নিলাম? ওই যে 1946 সালে সংবিধান নিয়ে বিতর্ক হয়েছিল, একটু কঠিন লাগলে এটা আমাদের বুঝতে হবে। আর সংবিধান নিয়ে বিতর্ক হয়েছিল 1972 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটার পরে, সেটা আমাদের দিক থেকে সেটা কি ঘটনা 47 সালে ঘটেছে, আমাদের কি বিপদ হয়েছে সেটা বিষয় না। রাজনীতিতে এরকম একটি বড় পরিবর্তন হওয়ার ফলে নদী যেমন বাঁক নিলে এক নদীর একটা পাড় ভেঙে যায় আর একটা পরে চড় পড়ে, রাজনীতি বাঁক নিলে রাজনীতিতে কিন্তু আদর্শের বদল হয়। যে আদর্শ একটা শাসন করে সেই আদর্শ তখন তলায় পড়ে যায়, নতুন একটা আদর্শ। তাহলে 72 সালে বাংলাদেশ স্বাধীন হবার পরে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে
2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে আবার সংবিধান নিয়ে বিতর্ক শুরু হলো। পাকিস্তানের সেই মূল্যবোধটা থাকলো না, সেই বিতর্কের ফলে বাংলাদেশে একটা সংবিধান হলো। এইবার এই যে 2026 সালে যে নির্বাচনটা হচ্ছে, এই কথাটা কেউ বলছে না। এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছে তারা এই কথাটা কেউ বলছে না যে এই নির্বাচনের পরে যে সংসদটা হবে সেই সংসদে সংবিধান নিয়ে বিতর্ক হবে। এই কথাটা চেপে যাচ্ছে। প্রশ্ন তুলছে যে উৎপল গরিব মানুষ, উৎপল নমশূদ্র, সে এমপি হয়ে সে কি আপনাদের চাল বরাদ্দ করে দিতে পারবে, গম বরাদ্দ করে দিতে পারবে, রাস্তাঘাট করতে পারবে, কোনো প্রতিষ্ঠান করে দিতে পারবে? কিন্তু এই নির্বাচন তো ওই বিগত 12টি নির্বাচন, এটা ঠিক আছে, কিন্তু এই নির্বাচন তো সেই নির্বাচন না। এই নির্বাচনের আগে ক্ষমতার একটা ভাগাভাগি হয়েছে। কিরকম ভাবে? যে স্থানীয় সরকার কি কি ক্ষমতা, তারা হচ্ছে এই উন্নয়ন কাজ করবে, আর যারা সংসদে যাবে তারা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঠিক করবে। কি মৌলিক অধিকার আমাদের থাকবে তার মূলনীতি ঠিক করবে। ফলে এই সংবিধান, এই যে নির্বাচন, এই নির্বাচন হয়ে যে সংসদটা হবে সেই সংসদের নামও দেওয়া হয়ে গেছে সংবিধান সংস্কার পরিষদ। এটা গেজেট হয়ে গেছে, এটা মুখের কথা না, এটা একটা রাষ্ট্রপতিরও একটা গেজেট হয়ে গেছে যে এই পার্লামেন্টে যারা যাবে তারা সংবিধান নিয়ে তুমুল বিতর্ক করবে। এই সংবিধানে 1972 সালে এই সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকবে কিনা, এই সংবিধানে নারীর কি অধিকার থাকবে, এই সংবিধানে কৃষকের কি অধিকার থাকবে, এই সংবিধানে শ্রমজীবী মানুষের কি অধিকার থাকবে, এই সংবিধানে শিশুদের কি অধিকার থাকবে, এই সংবিধানে যারা পিছিয়ে আছে প্রান্তিক জনগোষ্ঠী তাদের কি অধিকার থাকবে, সে কথা বলছি আমরা তার স্বরে বলছি ঢাকাতে যে এই যে সংবিধান সভা হবে, এই যে সংবিধানের ব্যাপক পরিবর্তন হবে, তাহলে আমাদের কি হবে? আমাদের তো গুরুচার্য করে এই অধিকার দিয়ে দিয়েছিলেন। আমরা সেই কথা বলার জন্যে প্রার্থী হয়েছি, নিজে এমপি হয়ে বাড়ি গাড়ি করার জন্য প্রার্থী হই নাই। এমপি হয়ে যে অর্থ উপার্জন করা যায় তার চেয়ে অনেক বেশি অর্থ উপার্জন করা যায় সুপ্রিম কোর্টের আইন ব্যবসাটা সঠিকভাবে করলে। ফলে আমার তো এই আইন ব্যবসা রেখে এমপি হওয়ার দরকার নাই অর্থবিত্তের জন্য। আমরা একটা উদ্যোগের পক্ষ থেকে কেন এখানে এসছি এই কারণে যে আমাদের গুরুচাঁদ ঠাকুরের আদর্শটা এবার সংবিধানে আমরা লিপিবদ্ধ করব। আমরা বলবো যে কাউকে পিছনে ফেলে এই রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। আমরা বলবো এই রাষ্ট্রের একটা বিরাট অংশ, 1/10 অংশ সেটা মানব সম্পদ, সেই মানব সম্পদকে অকেজো করে রাখা হয়েছে। গুরুচাঁদ ঠাকুরের আদর্শ ধরে কাজ করলে সেই মানব সম্পদটা বিকশিত হবে, রাষ্ট্র শক্তিশালী হবে। আমরা গুরুচাঁদ ঠাকুরের আদর্শের কথা বলতে এই সংবিধানের বিতর্কে অংশগ্রহণ করতে চাই। আমি খুব সহজভাবে এই কথাগুলো বললাম, এবং এই গুরুত্বটা যদি আমরা সমাজকে বুঝাতে পারি, আমাদের সমাজকে যদি বুঝাতে পারি, তাহলে আমাদের এই নির্বাচনে দাঁড়ানো সার্থক। এই নির্বাচনে কে নির্বাচিত হবে সেটা তো জনগণ বলবে, কিন্তু কেন নির্বাচনে আমি এসেছি একটা প্রান্তিক মানুষের পক্ষ থেকে, কোটি কোটি টাকার মালিক না হওয়া সত্ত্বেও, গাড়ি বাড়ি টাকা নাই, তারপরেও কেন এই নির্বাচনে প্রার্থী হয়েছি, এই কথাগুলো বলার জন্য যে এই অধিকারটা দিতে হবে। আজকে আলোচনাটা শুরু হয়ে গেছে যে এই যে জনগোষ্ঠীগুলোকে এতদিন ধরে অধিকারহীন করে রাখা হয়েছে জাতীয়তাবাদের নামে, ধর্মনিরপেক্ষতার নামে, সেই একটা জনগোষ্ঠীকে কোনো কিছুর নামে অধিকারহীন করে রাখা যায় না। ধর্মের নামে, বর্ণের নামে, ভাষার নামে, কোনো কিছুর নামে কাউকে অধিকার বঞ্চিত করা যায় না। কিন্তু এই অধিকার শুধু এই নির্বাচনে হয়ে যাবে? আমি বলছি না। 12 তারিখের নির্বাচনে একটা ফলাফল আসবে, পার্লামেন্টে যেতে পারলে আমরা সেই বিতর্কে অংশগ্রহণ করব। কিন্তু এই অধিকার আদায় করতে হলে অনেকভাবে কাজ করতে হবে। আমাদের অনেক আলোচনা দীর্ঘদিন ধরে হচ্ছে, আপনাদের সামনে কখনো হয়নি। এই অধিকার আদায় করতে হলে অনেকভাবে কাজ করতে হবে। কিছু কাজ আমরা করেছি, একেবারে নির্বাচনে দাঁড়িয়ে এমপি না হলে কাজ করব না, বা এমপি হলে কাজ করব, এরকম ছেলে আমরা না। কি কাজ করেছি? আমরা বলেছি ওই যে গুরুচাঁদ ঠাকুরের ইতিহাসটা বললাম, এগুলো আইনের ভাষায় লিখে, ইংরেজিতে লিখে, বেশ 6 মাস ধরে রিসার্চ করে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি আবেদন করেছি যে এই অধিকারটা ছিল, এই অধিকারটা যৌক্তিক, এই অধিকারটা এইভাবে আদায় করেছিলাম আমরা, সেই অধিকারটা এখন নাই।
সেই অধিকারটা আমাদের দিতে হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্টে আমরা আবেদন করেছি, সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে সেই আবেদন মঞ্জুর করেছে প্রাথমিকভাবে, এবং হাইকোর্ট ডিভিশন কি করেছে, বলেছে যে এত বড় একটা জনগোষ্ঠী তার যদি এই অবস্থা হয় সেটাকে রাষ্ট্রকে তদন্ত করে দেখতে হবে। রাষ্ট্রকে আদেশ দিয়েছে একটি কমিটি করার জন্য। সেই কমিটি এই আমাদের তদন্ত করবে আমরা কেন অধিকারী, কেন আমরা নির্বাচনে দাঁড়াতে পারি না, কেন আমরা মন্ত্রী হতে পারি না, কেন আমরা এমপি হতে পারি না, কেন আমরা এই নির্বাচনে দাঁড়ালে আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে, সেই রিপোর্টগুলো তৈরি হবে। ফলে এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো আপনার ঘরের সন্তান এইখানে যেভাবে টাকা নিয়ে নির্বাচন দাঁড়ানোর দরকার সেইভাবে দাঁড়াতে পারেনি, কিন্তু দাঁড়ানোর পরে যে গুরুত্বটা তৈরি হয়েছে সেটা উপলব্ধি করতে হবে। মূলত সেই কাজটিকে শক্তিশালী করার জন্য ওই যে কোর্টে আবেদন করেছি আমরা, ওটা একটা আন্দোলনের অংশ। আমরা এটা ঢাকাতে রাজপথে আন্দোলন করি, আমরা একটা সভা সেমিনারে যাই, যেখানেই আমি কথা বলার সুযোগ পাই সেখানেই আমি বলি যে এই অধিকারটা ছিল এই জনগোষ্ঠীগুলোর, এই অধিকারটা ফেরত দিতে হবে, যুক্তি দিয়ে বলি। ফলে সেই জায়গার থেকে একটা চাপ আছে যে আপনি যে এইভাবে বলছেন কোর্টে দাঁড়িয়ে, এই জনসভায়, এই প্রেস ক্লাবের এই মিটিংয়ে, কিন্তু এই জনগোষ্ঠী কি সেটা চায়? জনগোষ্ঠী যদি না চায় তাহলে আমরা কেন দেব? এটার উদাহরণ কি? পাহাড়িরা, পার্বত্য চট্টগ্রামে মাত্র 10 লাখ আদিবাসী, তারা তাদের অধিকারের জন্য 20 বছর 1977 সাল থেকে 1997 সাল পর্যন্ত সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। তারপরে তাদের অধিকার স্বীকার করে চুক্তি করেছে রাষ্ট্র। ফলে আপনি অধিকার যদি আদায় করতে হয় তাহলে তো একটা সংগঠন করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সংগ্রাম করতে হবে। সেই সংঘবদ্ধ হওয়া বা সেই ঐক্য তৈরি করা, এইটি হচ্ছে সূচনা পর্ব। এই সূচনা পর্বে এইটা 12 তারিখের নির্বাচনের পরে শেষ হয়ে যাবে না। এই ঐক্য আমাদের সারা দেশব্যাপী গড়ে তুলতে হবে। যে যেখানে আছেন, প্রতি বুধবারে যেখানে যেখানে সভা হয় আমরা সেখানে সারা দেশ ঘুরব, আমরা বলবো এই অধিকার আমাদের দিতে হবে। যেভাবে পাহাড়িরা সংগ্রাম করে অধিকার আদায় করেছে, ঠিক সেইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি আমরা এই অধিকার একদিন না একদিন পাব। এখন প্রশ্ন হচ্ছে, আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমার সমাজের লোকজন বলছে যে এই যে সংকটময় মুহূর্ত, সংখ্যালঘুদের গুলি করতেছে, আপনি পুড়িয়ে মারতেছে, এই সময় তোমার মতো একটা ছেলে, তুমি যদি মারা যাও তাহলে আমাদের একটা সম্পদ হারিয়ে গেল, এই ভয় করে যাবে। আমার মৃত্যু তো অনিবার্য, এমন তো কোনো নিয়ম নাই যে আমি অমর হয়ে থাকবো। আমি স্বাভাবিকভাবে 20 বছর পরে মৃত্যুবরণ করতে পারি। আবার আমি যে এতদিন বেঁচে আছি, রাস্তাঘাটে কত দেশ বিদেশ ঘুরেছি, কত অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো অ্যাক্সিডেন্টে তো আমার মৃত্যু হয়নি, হতে পারত, তাহলে আমি বেঁচে আছি, আবার আরো 20 বছর বাঁচতেও পারি। কিন্তু এইরকম বাঁচার চাইতে যদি বঞ্চিত সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি তাহলে সেই মৃত্যু অনেক গৌরবের। আমি সেই কথা বলে নেমেছি। অনেকে আমাকে বাধা দিয়েছিল, আমি বলেছি যে এইভাবে আমি অর্থ উপার্জন করে এসি রুমে ঘুমিয়ে থাকার চাইতে, আরো 20 বছর আরামায়েশ করার চাইতে এই সংগ্রামটা শুরু করি। যদি আমার মৃত্যুও হয়, রক্ত না দিলে জীবন নাই। 1971 সালে যদি মানুষ জীবন না দিত, রক্ত না দিত, একটা দেশ স্বাধীন হতো? এই এত বড় একটা জনগোষ্ঠী, 1.5-2 কোটি মানুষ, তাদের অধিকার আদায় করার জন্য আমরা আন্দোলন করব, আমাদের গায়ে একটা ফুলের টোকাও লাগবে না, সেটা কি সম্ভব? সম্ভব না। ফলে সেই বোধ মাথায় নিয়েই আমরা নেমেছি। আমি আপনাদের কথা দিতে পারি, আমি নিজে আমার কথা শুনেছেন, আমি ভীষণভাবে ছোটবেলা থেকে বীরেন বিশ্বাসের যে আমার পরিবারের উনি ছিলেন, ফলে স্বাভাবিকভাবে তাকে দিয়ে শুরু করেছিলাম। কিন্তু তাকে খুঁজতে গিয়ে আমি দেখলাম যে সে আসলে কোন আদর্শে তার জীবনকে উৎসর্গ করেছে। একটা কতগুলো লাইন বললে আপনারা বুঝতে পারবেন। বীরেন বিশ্বাসের কথা একটা কবিতায় তিনি বলেছেন, কোথা যাব? যাব আমি ওড়াকান্দি শ্যামনন্দপুর, বলো মোরে বলো ভাই ওড়াকান্দি আর কত দূর। উদ্দাম মোদের গতি চলি দলে দলে, যৌবনের প্রাণবন্যা জেগে উঠে মৃত নদী জলে। মৃত্যুর স্তব্ধতা ভেদি জীবনের জয় ঢঙ্কাজ, দিগন্ত ধ্বনিত করি দীপ্ত তেজে উঠিতেছে বাজি। ভয়েরা লুকায় ভয়ে, মৃতজন কেঁপে উঠে ত্রাসে, নিদ্রা ত্যাগী নরনারী দলে দলে পথে ছুটে আসে। আবেশ কম্পিত বক্ষ
বিস্ফারিত রক্তিম নয়ন, উদ্দাম নৃত্যের ছন্দে ছুটি চলে চঞ্চল চরণ, কত দূর ওরাকান্দি আর কত দূর। এই বর্ণনাটা কিন্তু মন্ত্রীবার দল যখন ওরাকান্দি যায় সেই বর্ণনা আপনারা খেয়াল করেন। আমি তখন বুঝলাম, বীরেন বিশ্বাসকে বুঝতে গিয়ে আমি তখন বুঝলাম যে আদর্শটা কোথায়। বীরেন বিশ্বাস কোন আদর্শে উজ্জীবিত হয়ে সাতপাড় কলেজ প্রতিষ্ঠা করেছে, গণমুক্তি আন্দোলন করেছে। আমি তখন তারপরে এটা আমার এই বুঝটা আমার কিন্তু হয়েছে একেবারে এসএসসি পরীক্ষার পরপরই পড়াশোনা করতে গিয়ে। তারপরে আমি খুঁজতে গেলাম আসলে তিনি এই যে ওরাকান্দের কথা বলেছেন, এই চেতনার কথা বলেছেন, এটা কি। আমি আপনাদের আশীর্বাদে আমি যখন হরিলীলামিত পড়তে বসি তখন আমি একটা অখণ্ড সময় নিয়ে পড়তে বসি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি। সেই সময় আর আমাকে আপনারা মোবাইলেও পাবেন না। এভাবে আমি এটা মানে কয়েকবার পড়েছি, আবার ভবিষ্যতে পড়বো, কারণ এটা নিয়ে আমরা নানা রকম পত্রিকাও বের করেছি কলকাতা বাংলাদেশ মিলিয়ে। ফলে আমি যে কথাটি বলার জন্য এইটুকু বললাম সেটা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের টিকে থাকার জন্য বীরেন বিশ্বাসকে আমি বুঝতে গিয়ে এটুকু বুঝেছি যে মূল আদর্শটা হচ্ছে ওরাকান্দ, মূল আদর্শটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। সেই আদর্শটাকে ধরে যদি আমরা নিজেদের মধ্যে একতা করে তুলতে পারি তাহলে আগামী দিনে আমরা শুধু বাংলাদেশ না পৃথিবীকে নেতৃত্ব দিতে পারি। এমন আদর্শ আছে এর মধ্যে যেটাকে আমরা উপস্থাপন করলে সবাই অবাক হয়ে যাবে। আমার যে ঢাকাতে এত গুরুত্বপূর্ণ অবস্থা সেটা এই কারণে যে মধ্যবাদ দর্শনের ভিতরে যে নির্ঝাক আছে সেটাকে আমি বুকে ধারণ করে যখন তাদের সামনে উপস্থাপন করি তারা বিস্মিত হয়, হতবাক হয়ে যায়। ফলে আমার শেষ মিনিটে এইটুকুই, আমাকে আপনারা আশীর্বাদ করবেন। আমি আমার বাড়ির অনুষ্ঠানে কথা দিয়েছি যে আমি আমার বাকি জীবন এই আদর্শের জন্য উৎসর্গ করলাম, এই সমাজের জন্য উৎসর্গ করলাম। এই সমাজের প্রতিটি বাবা আমার পিতৃগণ, এই সমাজের আপনারা যারা মায়েরা আছেন আমার মাতৃগণ, এই সমাজে যারা বোন আছে তারা আমার ভগিনী, এই সমাজে যারা ভাই আছে তাদেরকে আমি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে চাই, এই সমাজে যারা শিশুরা আছে তারা সকলে আমার সন্তান। আপনারা আমাকে আশীর্বাদ করবেন শুধু নির্বাচনের জন্য। এই নির্বাচনে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে কিনা জনগণ, সেই ক্ষমতা এই জনগণের হাতে, এই গণদেবতার হাতে। কিন্তু আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি এই আশীর্বাদ নিতে যে বাকি জীবন যে কটা দিন আমি বাঁচি এই আদর্শটাকে যেন আমি ঊর্ধ্বে তুলে ধরতে পারি, এই আদর্শের পতাকা তলে এই মানুষকে সংগঠিত করি, এই অধিকার হারা মানুষ, এই বঞ্চিত মানুষের অধিকার যেন আমরা ফিরিয়ে আনতে পারি। গুরুচাঁদ ঠাকুরের সেই কাজ, গুরুচাঁদ ঠাকুরের সেই আদর্শ শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আমরা যেন ছড়িয়ে দিতে পারি, সেই আশীর্বাদ প্রার্থনা করে আপনাদের সন্তান হিসাবে যতটুকু মানে আপনাদের শক্তি আছে সেই শক্তিটুকু আমাকে প্রদান করলে আমি মনে হয় এই সংগ্রামে একটা ভালো ভূমিকা রাখতে পারবো। এবং কখনো আমি আমার উচ্চাকাঙ্ক্ষা দিয়ে, আমার ব্যক্তিগত লোভ লালসা দিয়ে কখনো এই আন্দোলনকে কলঙ্কিত করব না, সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আপনাদেরকে আবার আমি আভূমি প্রণতি জানাচ্ছি।